ওকে, সো আমাদের চ্যাপ্টার 24 পর্যন্ত শেষ। চ্যাপ্টার 25 আজকে হলো রেডিও অ্যাক্টিভিটি লাস্ট টপিক। তো এখন চ্যাপ্টার 25 এর ভিডিওগুলো দেখার পরে কোনো কনফিউশন আছে? ভাইয়া, হ্যাঁ বলো। ওই যে তুমি ভিডিওতে বলছিলে না যে ওই টোটাল মাস অফ দ্য প্রোডাক্ট হচ্ছে রিঅ্যাকট্যান্স থেকে কম। কম। হুম। হ্যাঁ, তো যদি কমই থাকে তো আয়রন থেকে যেগুলো লাইট হয় সেগুলো যদি কমেই যায় তাহলে তো আর ম্যাসই থাকে না। আয়রন থেকে যেগুলি লাইটার মানে বুঝি নাই। আয়রন থেকে লাইটের যেগুলো এলিমেন্ট আছে ওইগুলো তো হচ্ছে স্টেবল হওয়ার জন্য কম্বাইন করবে না। হুম। কম্বাইন করার পরও যদি হচ্ছে ম্যাস কমই থাকে, তো আগেও কম ছিল এখনো কম, তাহলে তো থাকেই না mass। আচ্ছা, এখানের মধ্যে ব্যাপারটা দেখো। এখানের মধ্যে আসলে ব্যাপারটা কেমন যে আগে কম ছিল, এখনো কম বলতে এরকম না। এখানের মধ্যে আমাদের একটা গ্রাফ আছে যেটাকে বাইন্ডিং এনার্জি ভার্সেস অ্যাটমিক নাম্বার অর ম্যাস নাম্বার যেটা। সো এখন এটা গ্রাফটা দেখতে কিরকম? এখন এই যে আয়রন এটা, তাই না? যে আয়রনের কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হলো সবচেয়ে বেশি নাকি? এই গ্রাফ দেখানো হয়েছে না? হ্যাঁ, তো তাহলে এই যে আয়রনের থেকে যে লাইট, মনে করো আয়রনের থেকে লাইটার যতগুলো এলিমেন্ট আছে, এখন হাইড্রোজেন আর হাইড্রোজেনের কথাই বলি। যে হাইড্রোজেন আর হাইড্রোজেন এরা দুজন রিয়াক্ট করে কিন্তু আসলে প্রথমে ডিরেক্টলি কি বানায় না। এরা আসলে রিয়াক্ট করে প্রথমেই তোমার হিলিয়াম বানায় না। তারা প্রথমে রিয়াক্ট করে কি করে, তারা প্রথমে রিয়াক্ট করে তোমার হাইড্রোজেন 2 বানাবে, দেন ওখান থেকে আস্তে আস্তে কয়েকটা রিয়াকশন পরে দেন হিলিয়াম প্রডিউস করে। এখন এখানের মধ্যে আমি যে কথাটা বলছি, কথাটা ছিল এরকম। কেমন কথা? যে তোমার রিঅ্যাক্ট্যান্ট এক্স আর রিঅ্যাক্ট্যান্ট ওয়াই মিলে কি করবে, একটা প্রোডাক্ট প্রডিউস করবে যে হলো জেড। এখন আমি বুঝাইতে চাইছি যে টোটাল মাস অফ রিঅ্যাক্ট্যান্ট আর টোটাল মাস অফ প্রোডাক্ট এই দুইটা আলাদা। এটা বলতে এমন বুঝাইছি যে এক্স এর মাস মনে করো 1.5 কেজি, ওয়াই এর মাস হলো 1.1 কেজি। এখন এই দুইটা প্লাস করলে পরে কত হওয়ার কথা? জেড এর মাস 2.6। 2.6। তো মনে করো জেড এর মাস আসলো 2.5 কেজি। সো তাহলে কতটুকু ডিফারেন্স রিঅ্যাক্ট্যান্টের টোটাল মাস আর প্রোডাক্টের টোটাল মাস, এটার মধ্যে ডিফারেন্স কতটুকু? 0.1। 0.1। সো তাহলে এই যে 0.1 কিলোগ্রাম, এইটার করেসপন্ডিং কি আছে, একটা এনার্জি আছে না, যে E is equal to delta m c squared। সো তাহলে এই চেঞ্জ ইন মাস যে কত 0.1 কিলোগ্রাম, যতটুকু কি ডিফারেন্সটা, তাই না? তো এই ম্যাচটাই কি হবে, এনার্জিতে কনভার্ট হবে। সো তাহলে অন্যগুলা যে মনে করো এটা হলো আয়রন, যে জেড হলো আয়রন আর এগুলো হলো আয়রনের থেকে দুটা লাইটার নিউক্লিয়াস যারা কম্বাইন করে আয়রনের নিউক্লিয়াস ফর্ম করবে। সো তাহলে আয়রনের থেকে যারা লাইটার ওদের তো ম্যাস নাই এমন না, তাদের ম্যাস আছে, কিন্তু তাদের ম্যাস গুলার সামেশন মিলে আয়রনের ম্যাসের থেকে বেশি হয়। তো তার মানে কি, শুরুতে ম্যাস ছিল বেশি, পরে ম্যাস কি হয়েছে, কমে গেছে। সো তাহলে এই জিনিসটা কেন হইলো? বিকজ সাম অফ দ্য ম্যাস গট কনভার্টেড টু এনার্জি। বুঝতে পারছো? ভাইয়া, ওকে, সো তাহলে আমরা ফার্স্ট অফ অল দেখি স্টুডেন্ট বুকটার মধ্যে যাই। তো এটা বাদে এরপর আর কোনটা কোনটা নিয়ে কনফিউশন ছিল? নির্দিতা, এটা বাদে আর কোনটা নিয়ে কনফিউশন ছিল এমনিতে ভিডিও দেখার পর? না ভাইয়া। ওকে, সো তাহলে আমরা স্টুডেন্ট বুকে যে ওভারভিউ একটা দেই ফার্স্ট অফ অল।
তুমি কি বাকি সাবজেক্ট কোনটা কোনটা জেনে দিতে পারবা? ভাইয়া বাকি আর কোন কোন সাবজেক্ট জেনে দিচ্ছ? বাংলা ছাড়া তো সবই, মানে বাংলার অ্যাকাউন্টিং ছাড়া তো সবই জেনে দেওয়া যায়। হ্যাঁ, দেওয়া তো যায়। এখন তোমার সিলেবাস শেষ হয়েছে নাকি? তোমার দেওয়ার মতো না প্রিপারেশন, কোশ্চেন পেপার সলভ সবকিছু হয়েছে নাকি? না এখনো শেষ হয়নি। ফিজিক্সের তো আমাদের অর্ধেক কোশ্চেন পেপার সলভিং শেষ, আর এই যে আরেকটা বুকলেট চলে আসছে, সো বাকি অর্ধেক হয়ে যাবে। তো ফিজিক্স নিয়ে কোনো প্রবলেম নাই। আর বাংলাতে কি সমস্যা? বাংলা না আরো দুনিয়ার সোজা? বাংলা হচ্ছে জানে নাই। ও আচ্ছা, জেনে নাই। হ্যাঁ, স্যার তো এটাই বললো। ওকে, ঠিক আছে। তো এখন চ্যাপ্টার 25, ফিশন এন্ড ফিউশন। তো ফিশন রিঅ্যাকশন মানে কি? ফিশন রিঅ্যাকশন মানে হলো একটা বড় নিউক্লিয়াস স্প্লিট করে, মানে ভেঙে যে দুইটা স্মল নিউক্লিয়াই ফর্ম করবে, তাই না? আর ফিউশন রিঅ্যাকশনটা কি? উল্টাটা, যে দুইটা স্মল নিউক্লিয়াই জয়েন করে বা কম্বাইন করে একটা লার্জ নিউক্লিয়াস ফর্ম করবে। তো ফিশন এন্ড ফিউশনের ছোট কথায় যদি তুমি ডিফাইন করতে চাও, তো তাহলে এইভাবে করে বলতে পারো যে ফিশনে কি হয়, আ লার্জ নিউক্লিয়াস splits into two smaller nuclei, আর ফিউশনের সময় টু স্মল নিউক্লিয়াই কম্বাইন টু ফর্ম ওয়ান লার্জ নিউক্লিয়াই, এমন টাইপের। তো এখন এই চ্যাপ্টার থেকে আমাদের শিক্ষার ব্যাপারগুলি কি কি আছে দেখো। ফার্স্ট অফ অল, নো দ্যাট nuclear reactions including fission, fusion and radioactive decay. তো নিউক্লিয়ার রিঅ্যাকশন কি কি হয়? ফিশন হলো একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন, ফিউশন আর একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন, রেডিওঅ্যাক্টিভ ডিকেও কি আরেকটা নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশন বলতে কি বোঝায়? যে রিঅ্যাকশনে নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ ইনভলভড, ঠিক আছে? তো তাহলে এই প্রত্যেকটা টাইপ অফ রিঅ্যাকশন থেকে কি করা যায়? এনার্জি পাওয়া যায়। এই যে ক্যান বি আ সোর্স অফ এনার্জি। দেন আন্ডারস্ট্যান্ড হাউ আ নিউক্লিয়াস অফ ইউরেনিয়াম 235, এটা একটা কি আয়রনের থেকে হেভিয়ার নিউক্লিয়াস, তো সে কি করবে? সে স্প্লিট করবে। স্প্লিট করার প্রসেসটাকে কি বলি আমরা? ফিশন, তাই না? তো তাহলে এই যে আন্ডারস্ট্যান্ড হাউ আ ইউরেনিয়াম 235 nucleus can be split, মানে কি যে the process of fission by collision with a neutron। যে প্রথমে ইউরেনিয়াম 235 এমনিতে সে কি রেডিও অ্যাক্টিভ একটা পার্টিকেল, সো সে রেডিও অ্যাক্টিভ ডিকে দিয়ে দিয়ে আস্তে আস্তে ডিকে করতো। কিন্তু একটা নিউট্রন যদি তাকে যে হিট করে, বা একটা নিউট্রন যদি ওই ইউরেনিয়াম 235 এর নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যায়, তখন কি হবে? তখন ওই ইউরেনিয়াম 235 টা ইউরেনিয়াম 236 এ কনভার্ট হবে। আর তখন ওই ইউরেনিয়াম 236 টা কি করে? স্প্লিট করে আর কি। সো তখন এই রিঅ্যাকশন থেকে কি পাওয়া যায়? এন্ড দ্যাট দিস প্রসেস রিলিজেস এনার্জি অ্যাজ কাইনেটিক এনার্জি অফ দ্য ফিশন প্রোডাক্ট। সো তাহলে আমাদের এই ফিশন রিঅ্যাকশনের ফাইনাল এনার্জির ফর্ম আমরা কি হিসেবে পাই? ফিশন প্রোডাক্ট, যে আমাদের যে ডটার নিউক্লিয়াস গুলি ফর্ম করলো না দুইটা, যে দুইটা স্মল নিউক্লিয়াস ফর্ম করলো, এন্ড সাথে আরো কি করে? আরো তিনটা বা দুইটা নিউট্রন ছাড়ে, তাই না নিদিতা? সো তাহলে ওই দুইটা বা তিনটা নিউট্রন এন্ড ওই যে আমাদের প্রোডাক্ট গুলা কি করে? অনেক হাই এনার্জিতে ওরকম ছড়ায় যায়, যে একটা বোম ব্লাস্ট হলে পরে যেরকম হয়, এখানের মধ্যে সেম টাইপের ব্যাপার, যে ওই ইউরেনিয়াম 236 নিউক্লিয়াসটা একদম পুরো বার্স্ট করে। সো বার্স্ট করতে সময় তার যে প্রোডাক্ট গুলি ফর্ম করে, প্রোডাক্ট গুলি অনেক হাই কাইনেটিক এনার্জি থাকে। এই কাইনেটিক এনার্জিকে আমরা কি করি? ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কাইনেটিক এনার্জিটাকে হিট এনার্জিতে কনভার্ট করি। কিভাবে? তোমার অনেক হাই স্পিড কোন একটা পার্টিকেল যদি কারোর সাথে ঘষা খায়, তো তখন ডিউ টু ফ্রিকশন কি হবে? হিট প্রডিউস করবে না? ইয়েস ভাইয়া। তাহলে ওখান থেকে আমরা হিট এনার্জি পাবো, যেটা দিয়ে কি করব? পানি গরম করব। আর পানি গরম করলে এটা কি হবে? স্টিমে কনভার্ট হবে। আর আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশনের ওখানের মধ্যে পড়ে আসছিলাম না
যে যে কোন একটা ওয়েতে পানি গরম করব, পানি গরম করলে স্টিমে কনভার্ট হবে, স্টিমটাকে নিয়ে টারবাইনে দিব, স্টিম টারবাইনে হিট করলে পরে টারবাইন ঘুরবে, টারবাইন ঘুরলে পরে জেনারেটর ঘুরবে, আর জেনারেটর ঘুরলে কি হবে, ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এই আর 2-3 দিন পরে জেনে যাবে অ্যান্সার যে কেন জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ম্যাগনেটিজম চ্যাপ্টারে আমরা মোটর ইফেক্ট নিয়ে পড়তেছি না, এই মোটর ইফেক্টের নেক্সট ক্লাসে মোটরের ওয়ার্কিং প্রিন্সিপাল পড়ব। এর পরের ক্লাসে আমরা চলে যাব যে অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কিভাবে করে প্রডিউস করা যায়, বুঝতে পারছো? সো তখন ওখানের মধ্যে পেয়ে যাবো যে জেনারেটর আসলে কিভাবে করে কাজ করে। ওকে, আচ্ছা, এরপরে নো দ্যাট দ্য ফিশন অফ ইউরেনিয়াম 235 প্রডিউসেস টু রেডিওঅ্যাক্টিভ ডটার নিউক্লিয়াস, যে ডটার নিউক্লিয়াস গুলো তো বললাম, এন্ড আ স্মল নাম্বার অফ নিউট্রন, দুইটা বা তিনটা। এরপর describe how a chain reaction can be set up if the neutrons produced by one fission strike other uranium 235 nuclei। এই যে একটা চেইন রিঅ্যাকশন সেট আপ হয় কখন, যখন একটা রিঅ্যাকশন হওয়ার জন্য আরেকটা রিঅ্যাকশনকে কি করে, ইনস্টিগেট করে। যে আমাদের ডমিনো ইফেক্টটাকে কি বলা হয়, চেইন রিঅ্যাকশন বলা হয়। বিকজ তুমি অনেকগুলো এরকম ডমিনো কি করে রাখছো, এমন সাজায় রাখছো। তা এখন একটা ডমিনোকে ফেলে দিলে কি হবে, সে একটা ডমিনোকে ফেলে দিলে বাকিগুলা কেন পড়ে যায়? বাকিগুলাকে কি আমি ধাক্কা দিতেছি আমার হাত দিয়ে? আমি তো জাস্ট একটাকে ধাক্কা দিলাম, তো বাকিগুলি কেন পড়বে? বিকজ সে যে পড়বে তারপরের জনের উপর, সে যে পড়বে এর পরের জনের উপর, এরকম একটা আরেকটার উপর যে পড়ে পড়ে কি করতেছে, রিঅ্যাকশনটাকে কন্টিনিউ করতেছে। ওরকম সেম ওয়েতে আমাদের এই ইউরেনিয়াম 235 এর চেইন রিঅ্যাকশনের ব্যাপারটা কি হয়, অনেক 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 কি আছে, ইউরেনিয়াম 235 আছে। তো আমরা কি করছি, আমরা কিন্তু জাস্ট একটা নিউট্রন দিছি, একটা নিউট্রন যে ইউরেনিয়াম 235 এর কাছে কি হলো, অ্যাবজর্ব হলো। তো ওই একটা নিউট্রন যে ইউরেনিয়াম 235 এর কাছে অ্যাবজর্ব হলো, ওই নিউট্রনটা ইউরেনিয়াম 235 টাকে কি করবে, ডিকে করায় বা ফিশন করায় আরো 2-3টা নিউট্রন প্রডিউস করবে। ওই যে ডটার নিউক্লিক প্রডিউস হইতেছে ওইটার জন্য কিন্তু চেইন রিঅ্যাকশন হচ্ছে না। চেইন রিঅ্যাকশনের মেইন রিজনটা কি, চেইন রিঅ্যাকশনের মেইন রিজনটা হলো তোমার সাথে যে এক্সট্রা নিউট্রন গুলি ছাড়তেছে ওইটা। নিউট্রন গুলি যে কি করে, অন্য ইউরেনিয়াম গুলাকে আনস্টেবল বানায় দেয় না। সো ওই নিউট্রন গুলি কি করবে, বাকি ইউরেনিয়াম 235 মনে করো 2টা বা 3টাকে হিট করলো, ওখান থেকে আরো 2-3টা নিউট্রন প্রডিউস হইলো, তারা যে অন্য ইউরেনিয়াম 235 কে যায় কি করে, আনস্টেবল বানায় দেয়। সো এইভাবে করে কি হইতে থাকে, চেইন রিঅ্যাকশনটা ডেভেলপ হইতে থাকে। বুঝতে পারছো চেইন রিঅ্যাকশনের মেইন কনসেপ্টটা? Yes. ওকে, তো এখন এরপর কি বলতেছে, describe how, কি বলে, describe the role played by controllers and moderator in the fission process। হচ্ছে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে আমরা কন্ট্রোল রড আর মডারেটর এই দুটো জিনিস কোন কাজে ইউজ করি। আমাদের কন্ট্রোল রডটা কি করে, সে রিঅ্যাকশনের রেটটাকে কন্ট্রোল করে। যে যখন আমাদের বেশি বেশি ফিশন রিঅ্যাকশন দরকার তখন আমরা কি চাবো, বেশি বেশি নিউট্রন যেন ইউরেনিয়ামকে যায় হিট করতে পারে। আর যখন নাকি আমরা চাবো রেট অফ রিঅ্যাকশন কমে যায়, তখন আমরা কি করব, ওই রিঅ্যাকশনের ওই ভেসেল থেকে বা রিঅ্যাক্টর থেকে নিউট্রন নাম্বার কমায় দিব। এখন ওখান থেকে নিউট্রন নাম্বার কমাবো কেমনে, এই কন্ট্রোল রডটাকে ইনসার্ট করে দিলে কি হয়, কন্ট্রোল রড এমন ম্যাটেরিয়াল দিয়ে বানানো যে নাকি কি করতে পারে, যে নাকি নিউট্রনকে আরো বেটার ওয়েতে অ্যাবজর্ব করতে পারে। সো তাহলে তারা কি করে, নিউট্রন গুলিকে অ্যাবজর্ব করে ফেলে। সো তাহলে ইউরেনিয়াম 235 এর সাথে রিঅ্যাক্ট করার মতো বা ইউরেনিয়াম 235 কে আনস্টেবল বানানোর মতো নিউট্রনের নাম্বার কম। তো এর জন্য কি হয়, রেট অফ রিঅ্যাকশন কমে যায়। সো কন্ট্রোল রড দিয়ে কি করি আমরা, রেট অফ রিঅ্যাকশনটাকে বাড়াই বা কমাই। কন্ট্রোল রড বের করে নিয়ে আসলে রেট অফ রিঅ্যাকশন বাড়বে, কন্ট্রোল রড ইনসার্ট করলে তখন রেট অফ রিঅ্যাকশন কি হবে, কমে যাবে। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? ওকে, এরপর হলো আমাদের মডারেটর। মডারেটরটা কি, মডারেটরটা ওই যে আমরা বললাম না, প্রোডাক্টের যে কাইনেটিক এনার্জি, ওই কাইনেটিক এনার্জিটাকে কি করা লাগবে, হিট এনার্জিতে কনভার্ট করা লাগবে। সো মডারেটর ওগুলাকে কি করে, ফ্রিকশন দিয়ে ওগুলার থেকে কাইনেটিক এনার্জিটাকে
হিট এনার্জিতে কনভার্ট করে, এটা তো একটা কাজ। আর একটা বড় কাজ কি, এই যে নিউট্রন গুলি কি হয়, ইউরেনিয়াম 235 কে যে আনস্টেবল বানাবে, তো ওই নিউট্রন গুলি যদি স্লো মুভিং নিউট্রন হয়, যে যদি ওই নিউট্রন গুলি আস্তে আস্তে মুভ করে, তো তখন কি করে, তারা ইজিলি অ্যাবজর্ব হইতে পারে। যদি নিউট্রন গুলি খুবই ফাস্ট মুভিং হয়, তো তখন তাদেরকে অ্যাবজর্ব করা কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। সো মডারেটরের কাজটা কি, দে স্লো ডাউন দ্য নিউট্রনস। তো তারা নিউট্রন গুলোকে স্লো ডাউন করে দিলে হোয়াট হ্যাপেন্স, ফিশন রিঅ্যাকশনটা আরো রেডিলি চলতে পারে বা আরো ইজিলি অপারেট করতে পারে। বুঝতে পারছো? Yes, ভাইয়া। ওকে, এরপর আমাদের শিল্ডিং। এই যে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে শিল্ডিং করে কেন রাখা হয়, যে আমাদের মনে করো কংক্রিটের এত মোটা লেয়ার দিয়ে বা লেডের এত মোটা লেয়ার দিয়ে কি করে রাখা হয়, এটাকে শিল্ড করে রাখা হয়, বিকজ আমরা ভিতরে কি করতেছি, অনেক 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 ডেঞ্জারাস রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতেছি। তারা যদি কোনো ওয়েতে অ্যাটমসফিয়ারে লিক হয়ে যায় বা বের হয়ে যায়, তো তখন কি হবে, ওই এরিয়াটা ইনহ্যাবিটেবল হয়ে যাবে না, যে ওখানে তো কোনো মানুষজন থাকতে পারবে না, কিছু থাকতে পারবে না। সো ওই আয়নাইজিং রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন গুলিকে বা রেডিওঅ্যাক্টিভ পার্টিকেল গুলিকে একদম আটকায় রাখা লাগবে ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে, ওখান থেকে যেন কি হইতে না পারে, বের হইতে না পারে। সো এর জন্য আমাদের শিল্ডিং করা হয়। বুঝতে পারছো? Yes, দেন ভাইয়া। আমরা তো এই যে ডিফারেন্স বিটুইন ফিশন এন্ড ফিউশন, এটা তো অলরেডি বললাম চ্যাপ্টারের শুরুতেই। এরপর ডেসক্রাইব nuclear fusion as creation of larger nuclei resulting in loss of mass from smaller nuclei accompanied by release of energy। তুমি যে প্রবলেমের কথাটা বললা, তা আমরা ওই এক্সপ্লেনেশনের মধ্যে এটা বলছিলাম যে ইনিশিয়াল যে স্মল নিউক্লিয়াস গুলি ছিল তাদের টোটাল ম্যাস বেশি, ইন্ডিভিজুয়াল নিউক্লিয়াস গুলোর তো ম্যাস কম, কিন্তু দুইটা নিউক্লিয়াসের ম্যাস প্লাস করলে বড় নিউক্লিয়াসের ম্যাসের থেকে কি আসে, বেশি আসে। সো তাহলে এই যে বড় নিউক্লিয়াসের ম্যাসটা ছোট দুইটা নিউক্লিয়াসের টোটাল ম্যাসের থেকে কম। সো তাহলে রিঅ্যাক্টেন্টের ম্যাস বেশি, প্রোডাক্টের ম্যাস কম। সো তাহলে বাকি ম্যাস কোথায় গেল, যে যতটুকুই ম্যাসের ডিফারেন্স, ওই বাকি ম্যাস কোথায় গেল, দ্যাট গট কনভার্টেড টু এনার্জি, যে এনার্জিটা রিলিজ করে, ওই যে অ্যাকম্পানিড বাই রিলিজ অফ এনার্জি। বুঝতে পারছো? ভাইয়া। ওকে, সো এখন কারেন্টলি কিন্তু এটা এটুতে যে পড়বা, যে কারেন্টলি ফ্রান্সে এরকম একটা ফিউশন রিঅ্যাক্টর বানানোর ট্রাই করতেছে, যে ফিশন রিঅ্যাকশনের রিঅ্যাক্টর তো আমাদের অলরেডি আছে আর্থে, কিন্তু ফিউশন রিঅ্যাকশনটা সাস্টেইনেবল ওয়েতে বা লং লাস্টিং ওয়েতে কোথায় চলে, স্টারের মধ্যে চলে। যে নো দ্যাট ফিউশন ইজ দ্য সোর্স অফ এনার্জি অফ স্টারস। তাহলে স্টারের এনার্জির সোর্স হলো ফিউশন রিঅ্যাকশন। কিন্তু তোমার কাজটা কি, আর্থের মধ্যে এরকম ফিউশন রিঅ্যাক্টর বানানোটা একটু কষ্ট। কেন এটা কষ্ট, এখানের মধ্যে কয়েকটা ব্যাপার আছে। যে ফিউশন রিঅ্যাকশন মানেটা কি, তুমি দুইটা নিউক্লিয়াসকে কি করবা, কম্বাইন করাবা। তা এখন নিউক্লিয়াস দুইজনের কি চার্জ সেম না, নিউক্লিয়াস তো পজিটিভলি চার্জ নাকি। ভাইয়া। সো দুইটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, তারা তো একজনের সাথে আরেকজন তো কম্বাইন হতে চাবে না, যে যত তাদেরকে কাছে আনবো তারা কি করবে, দে উইল রিপেল ইচ আদার। সো তাহলে তাদেরকে কাছে আনতেছে, তারা রিপেল করতেছে। সো আমাদের এত বেশি ফোর্স অ্যাপ্লাই করা লাগবে বা তাদের টেম্পারেচার এত হাই করা লাগবে, সো দ্যাট এই রিপালসিভ ফোর্সটাকেও যেন ওভারকাম করে তারা কি করে, দুইটা নিউক্লিয়াস যেন একসাথে জয়েন করে। সো এর জন্য নিউক্লিয়ার ফিউশন আমাদের কি হয়, ভেরি ভেরি হাই টেম্পারেচার এন্ড প্রেসারে করানো লাগে। কেন, বিকজ ওই যে হাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ওই যে প্রোটন প্রোটন রিপালশন বা নিউক্লিয়াস নিউক্লিয়াস রিপালশনটাকে ওভারকাম করার জন্য কি দরকার, ভেরি ভেরি হাই টেম্পারেচার এন্ড প্রেসার দরকার। বুঝতে পারছো? Yes, ভাইয়া। তো তাহলে যে know that fusion is the source of energy for stars, and again explain why nuclear fusion does not happen at low temperature and pressure due to electrostatic repulsion of protons। so যে because যত কাছে আনবো প্রোটন গুলার রিপালশন বা নিউক্লিয়াস গুলোর রিপালশন তত বাড়বে। সো তাদেরকে ওভারকাম করার জন্য ভেরি হাই টেম্পারেচার এন্ড প্রেসার দরকার। অলরাইট, ঠিক Yes, আছে। ভাইয়া। সো আমাদের লার্নিং অবজেক্টিভস গুলো এগুলি গেল। তো এখানের মধ্যে ওই যে আমাদের
টোটাল বাইন্ডিং এনার্জি, এগুলো নিয়ে অলরেডি কথা বলা হয়েছে। ফর আ চেইন রিঅ্যাকশন টু ট্রিগার, একটা চেইন রিঅ্যাকশন চলার জন্য কি কি লাগে? The triggering particle, in this case a neutron, has to be released as the product of the reaction. যে এই রিঅ্যাকশনের প্রোডাক্ট হিসেবে কি করতেছে? নিউট্রন রিলিজ করতেছে, যে নিউট্রন যে কি করবে? অন্য ইউরেনিয়াম নিউক্লিয়াস গুলিকে আনস্টেবল বানাবে। বুঝতে পারছো? Yes, ভাইয়া। ওকে। আর এখানের মধ্যে একটা কথা আছে ওই অ্যাটমিক বমের জন্য, ক্রিটিক্যাল ম্যাস, তাই না? যে ক্রিটিক্যাল ম্যাসের ব্যাপারটা কি, যে তোমার একটা কথা বলছি যে আমাদের চেইন রিঅ্যাকশনটা কন্টিনিউয়াসলি চলার জন্য একটা সার্টেন কি দরকার? ম্যাস দরকার। ওকে, মনে করো তুমি চেইন রিঅ্যাকশন শুরু করলা, কিন্তু চেইন রিঅ্যাকশনটা কিছুক্ষণ পর থেমে গেল। কেন থেমে যাবে? যদি তুমি এনাফ ম্যাস অফ দ্য ম্যাটেরিয়াল না দাও। ওকে, তুমি যদি এনাফ ম্যাস অফ দ্য ম্যাটেরিয়াল না দাও, তখন কি হবে? রিঅ্যাকশন শুরু হবে ঠিকই, বাট মনে করো 10-20টা রিঅ্যাকশন পরে তারা থেমে যাবে। কিন্তু তুমি যদি ক্রিটিক্যাল ম্যাসটাকে কি করতে পারো? মিট করতে পারো, বা ক্রিটিক্যাল ম্যাসের থেকে বেশি ম্যাস যদি দিতে পারো, তখন কি হবে? তখন ওই যে চেইন রিঅ্যাকশনটা শুরু হবে, ওটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সব রিঅ্যাকট্যান্ট কি হয়ে যায়? ইউজ আপ হয়ে যায়। বুঝতে পারছো? তো মনে করো যে এখানের মধ্যে অ্যাটমিক বমের এক্সাম্পল দিচ্ছিলাম। অ্যাটম বম এমন করে বানায় যে মনে করো ক্রিটিক্যাল ম্যাস অফ ইউরেনিয়াম হলো 2 কেজি, তো তার মানে মিনিমাম 2 কেজি ইউরেনিয়ামের সোর্স লাগবে, তাইলে জানি কি হতে পারে? চেইন রিঅ্যাকশনটা কন্টিনিউয়াসলি চলতে পারে। তো এখন তুমি কি করো বোমের মধ্যে, এই যে দেখো এক সাইডে 1.2 কেজি, এক সাইডে 1 কেজি, দুইটার ইন্ডিভিজুয়াল ম্যাস কি ক্রিটিক্যাল ম্যাসের থেকে বেশি নাকি কম? কম। কম। তো তাহলে আলাদা আলাদা থাকলে তাদের মধ্যে চেইন রিঅ্যাকশন শুরু হইলেও এটা কন্টিনিউ করবে না বেশিক্ষণ। কিন্তু যখন নাকি পিনটায়, যে ব্লু কালার দিয়ে যে পিন লাগানো আছে, এই পিনটাকে যখন নাকি খুলে দিব, তখন কি হয়ে যাবে? এই 1.2 কেজি আর 1 কেজি মিলে টোটাল ম্যাস কত হয়ে যাবে? 2.2। 2.2 কেজি। তো তখন এটা কি গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল ম্যাস। তো এখন যে চেইন রিঅ্যাকশনটা শুরু হবে, বা এখন যে রিঅ্যাকশনটা ট্রিগার হবে, এই রিঅ্যাকশনটা কি হবে? কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। সো অনেক অনেক বেশি করে এনার্জি রিলিজ করবে। বুঝতে পারছো? Yes, ভাইয়া। তো তাহলে এরকম হলো ব্যাপার। এরপরে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের পুরো অ্যান্সারটা তো লিখে দিছে এত বড় করে, তাই না? হ্যাঁ। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ওই অ্যান্সারটা, এটা তোমাদের ওই বুকলেট যেটা নিবা ওইটাতে দেখবো কয়েকশো বার আসছে এই কোশ্চেন। দেন এই যে টোটাল মাস অফ দা রিঅ্যাক্ট্যান্ট আর টোটাল মাস অফ দা প্রোডাক্ট, ওই ব্যাপারটা। এখন ফিউশন এন্ড ফিউশনের মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ফিউশন রিঅ্যাকশন অ্যাডভান্টেজিয়াস কেন? বিকজ তাদের র ম্যাটেরিয়াল গুলি যে হাইড্রোজেন, এরা কি রেডিলি অ্যাভেলেবল, এন্ড তারা কি না রেডিও অ্যাক্টিভ না। সো তাহলে ফিউশন রিঅ্যাকশন করাইতে পারলে, বা ওরকম একটা সাস্টেইনেবল ফিউশন রিঅ্যাক্টর বানাইতে পারলে কি হবে? আর দে ভেরি লং লাস্টিং একটা এনার্জি সোর্স পাওয়া যাবে। কিন্তু ফিশন রিঅ্যাকশন, ইয়েস, তারা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে, কিন্তু তাদের কি র ম্যাটেরিয়াল গুলি কি অনেক রেয়ার, প্লাস র ম্যাটেরিয়াল গুলি কি যে ইউরেনিয়াম ইউজ করা লাগে না, তারা তো এমনিতেই রেডিও অ্যাক্টিভ। তো তাহলে তারা কি হয়? তাদেরকে নিয়ে হ্যান্ডেল করাটা আমাদের জন্য রিস্কি, যে তারা একবার লিক হয়ে গেলে তখন অনেক বড় প্রবলেম হইতে পারে। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। তো তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টার 25 এর পড়ালেখা। তো চ্যাপ্টার 25 এর এটা যদি হয়ে যায়, কোনো প্রবলেম না থাকে, দেন তাহলে এই এক্সারসাইজ কোশ্চেন গুলো করে ফেলবো। এই এক্সারসাইজ কোশ্চেন আর ইউনিট কোশ্চেন। আজকে কি বার? আচ্ছা, আজকে তো টিউসডে। তো তাহলে আজকে জাস্ট এক্সারসাইজ কোশ্চেন গুলো করে ফেলো, এরপরে তোমরা ইউনিট কোশ্চেন গুলো করবা। কি ক্লাস? এটা জ্যান আইজিসিএসি, জ্যান আইজিসিএসি শেষ। আর 3টা চ্যাপ্টার বাকি আছে। ঠিক আছে নিকিতা? Yes, ভাইয়া। ওকে, তো তাহলে এক্সারসাইজ কোশ্চেন গুলো করে ফেলো, আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।